আজকে তাহলে লেকচার নাম্বার 7, হ্যাঁ, 3D জিওমেট্রি। আজকে যতটা পারার আমরা টেনে দিচ্ছি, যতটা অঙ্ক করানোর আমরা টেনে দিচ্ছি, তাহলে কি সুবিধা হবে। তো দেখো, কিছু কিছু অঙ্ক আছে যেগুলো করাটা খুব জরুরি। এর আগের দিনও তো আমরা কিছু অঙ্ক করেছি, আজকেও তারপরে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো মানে আমরা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো, না, আমরা এর আগের দিন অবধি যে অঙ্কগুলো করেছি তার পরের কিছু অঙ্ক আছে, সেগুলো আমাদের করতে হবে আজকে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ভালো করে বোঝার চেষ্টা করো কি দিয়েছি। এক্সারসাইজ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। দেখো, বেশিরভাগ অঙ্কই কিন্তু এই একই টাইপের, হ্যাঁ, মানে সবই কিন্তু ঘুরে ফিরে ইকুয়েশন অফ দ্য প্লেন বের করতে হবে। আপাতত আমি যেগুলো করাচ্ছি, ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য প্লেন, ঠিক আছে, which contains, find the equation of the plane which contains the line of intersection। কি বললাম? which contains the line of intersection। তাহলে find the equation of the plane which contains the line of intersection of the planes। খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ। প্লেন হচ্ছে 1 নম্বর এক্স প্লাস 2y প্লাস 3z -4 = 0। আর আরেকটা হচ্ছে প্লেন 2x প্লাস ওয়াই -z প্লাস 5 = 0। ওকে, and which is perpendicular to the plane and which is perpendicular to the plane, হ্যাঁ, and which is perpendicular to the plane 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 = 0। অঙ্কটা একবার পড়ে নিতে হবে, খুব সুন্দর অঙ্ক। বলছে এমন একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে, এই জিনিসগুলো কিন্তু খুব কনসেপচুয়াল জিনিস। এমন একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে যেটা এই দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশনকে কন্টেন করে। কোন দুটো প্লেন? এই যে যাদেরকে আমি আন্ডারলাইন করছি বা যাদেরকে বক্স করছি, এই যে দুটো প্লেন, এই দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন বুঝতে হবে। দুটো প্লেন কি দেয় দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি কাউকে বললাম, অ্যান্সার দিতে হবে আমাকে। দুটো স্ট্রেট লাইন, কেউ বলতে পারবে দুটো স্ট্রেট লাইন যেখানে মিট করছে সেখানে কি বলে এটাকে? দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল না হয়, নন প্যারালাল যদি স্ট্রেট লাইন হয় এবং তারা যদি কোনো সময় একটা মিট করে, তাহলে কে বলতে পারে দুটো স্ট্রেট লাইন যেখানে মিট করছে সেটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশন। ভেরি গুড। তাহলে দুটো স্ট্রেট লাইন যেখানে মিট করে সেটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন। এইবার দুটো প্লেন যেখানে মিট করবে, হ্যাঁ, দেখো খুব সুন্দর এই জিনিসগুলো। আমি ছবিটা কেন আঁকাই, না ছবি আঁকলে কিন্তু ক্লিয়ার হবে না বিষয়গুলো, তাহলে হয়তো অঙ্ক মুখস্থ করতে হবে। ধরো এটা একটা প্লেন, বোঝা যাচ্ছে মোটামুটি 3D তে একটা প্লেন, আর এইটা আরেকটা প্লেন। দুটো প্লেন দেওয়া আছে, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, বললেন। ঠিক আছে। এবার দেখো, এই যে দুটো প্লেন বা বইয়ের দুটো পাতা, ধরো একটা বই আছে, আমরা এরকম ভাবে ইয়ে করি না, যে বইয়ের দুটো পাতা, সেই দুটো পাতার যে কমন পোর্শনটা মানে এইটা ধরো 1 নম্বর প্লেন, এটা 1 নম্বর প্লেন, এটা 2 নম্বর প্লেন। কোনটা 1 নম্বর প্লেন? ধরে নিই এটা 1 নম্বর প্লেন। এক্স প্লাস 2y, না লিখলেও হতো, তাও আমি তোমাদের বোঝানোর জন্য পরিষ্কার করে বলে দিচ্ছি এটা হচ্ছে 1 নম্বর প্লেন। আর আরেকটা প্লেন হচ্ছে 2 নম্বর প্লেন হচ্ছে এইটা। কোনটা? 2x প্লাস ওয়াই -z প্লাস 5 = 0, এটা 2 নম্বর প্লেন। এবার এই দুটো প্লেনের ইন্টারসেকশন দেখো, একটা লাইন, যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, এই যে দুটো প্লেনের ইন্টারসেকশন, তাহলে এটাকে বলে লাইন অফ ইন্টারসেকশন। কথাটা বোঝা গেছে? দুটো স্ট্রেট লাইন যেরকম মিট করলে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন দেয়, তাদের ইন্টারসেকশনটা একটা পয়েন্ট হয়, দুটো প্লেন যদি মিট করে তাহলে দেখবে তাদের ইন্টারসেকশনটা একটা লাইন পাওয়া যায়। বা নিজেরই যেই ঘরে আছো সেই ঘরের দুটো দেওয়াল যেখানে মিট করছে, কর্নার, যে কর্নারের লাইনটা, বুঝতে পেরেছো? ধরো এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, দুটো ওয়াল যেখানে মিট করছে, এখানে একটা লাইন পাই না? তাহলে এই যে লাইন অফ ইন্টারসেকশন, তাহলে অঙ্কটা আরেকবার পড়ছি। তাহলে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। প্লেনের ইকুয়েশন বের করতে হবে, আসছি। প্লেন কিরকম না কিরকম তার ইকুয়েশন অবশ্যই বের করবো, কিন্তু প্লেনটা কিরকম
বলছে যেই প্লেনটা কন্টেন করছে, যেই প্লেনটার মধ্যে কে আছে, এই লাইনটা আছে, কোন লাইনটা আছে, এই দুটো প্লেনের ইন্টারসেকশন লাইনটা, মানে এই লাল কালির লাইনটা হচ্ছে সেই প্লেনের মধ্যে আছে। তার মানে আমি আরেকটা প্লেন আঁকছি, যেই প্লেনটা, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে এটা একটা প্লেন, 3 নম্বর আরেকটা প্লেন, বোঝা গেছে? এই 3 নম্বর প্লেনটা কিরকম, 3 নম্বর প্লেনটার মধ্যে এই লাইনটা আছে। এই যে 3 নম্বর যে প্লেনটা, সেই 3 নম্বর প্লেনটার মধ্যে লাইনটা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি আমি। 3 নম্বর প্লেনটার মধ্যে লাইনটা আছে, বোঝা গেছে? তাহলে 1 নম্বর আর 2 নম্বর এই দুটো প্লেন, 1 নম্বর প্লেন আর 2 নম্বর প্লেন, সেই দুটো প্লেন যেখানে ইন্টারসেকশন করছে সেই লাইনটা পাচ্ছি। সেই লাইন দিয়ে আরেকটা প্লেন যাচ্ছে, সেই প্লেনের ইকুয়েশন চাই আমার। এই লাল কালির যে প্লেনটা, বা বইয়ের পাতার মতো অংশটা যদি বুঝতে পারো, যে বইয়ের এটা একটা পাতা, এটা একটা পাতা, মাঝখানে আরেকটা পাতা, সেই পাতাটাও এই লাইন দিয়ে যাচ্ছে। তাহলে এই লাল কালির প্লেনের ইকুয়েশন বের করতে হবে, বোঝা গেছে? তো বলছে এই লাল কালির প্লেনের ইকুয়েশন বের করতে গেলে এই লাল কালির প্লেনটা হচ্ছে এই লাইন দিয়ে যাচ্ছে, এই যে লাইনটা দিয়ে যাচ্ছে, আর এই লাইনটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর প্লেনের ইন্টারসেকশন। এরকম কেস যদি থাকে, এরকম কেস যদি থাকে যে কোনো একটা প্লেন এই দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন মানে দুটো প্লেনকে আমরা সলভ করে সেখান থেকে যে লাইনটা পাবো সেই লাইন দিয়ে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা না এদেরকে সলভ করি না। এই সমস্ত ক্ষেত্রে, যেই সমস্ত ক্ষেত্রে বলে যে এমন একটা প্লেনের ইকুয়েশন বের করো যেটা অন্য দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দুটো প্লেনকে সলভ না করে আমরা একটা অন্যরকম কায়দা করি। কি কায়দা করি? বলি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। দেখো ধরার স্টাইলটা এই ধরনের, কিন্তু আরেকটা অঙ্ক করাবো আমি, হ্যাঁ, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, এমন একটা প্লেনের ইকুয়েশন যেটা আমাদের বের করতে বলেছে, বা রিকোয়ার্ড যে প্লেনটা, সেই প্লেনের ইকুয়েশনটা বের করব। সেই প্লেনটা পাসিং থ্রু, কোথা দিয়ে পাস করছে, বা হুইচ কন্টেন্স, যেরকম খুশি ওয়ার্ড লিখতে পারো, যেটা পাস করছে কোথা দিয়ে, এই যে লাল কালির যে প্লেনটা, বোঝা গেছে? এই লাল কালির প্লেনটা কোথা দিয়ে পাস করছে, পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন, একটা লাইন অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, বা যেটা কন্টেন্ট করছে এই লাইনটা, একই ওয়ার্ড। তুমি যদি বলো যে এই প্লেন যেটা কন্টেন্ট করছে, হুইচ কন্টেন্স দ্য লাইন অফ ইন্টারসেকশন, তাও একই, হুইচ পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন, তাও একই, ভাষাটা একই। কোন লাইন অফ ইন্টারসেকশন? যেই লাইন অফ ইন্টারসেকশনটা অন্য দুটো প্লেনের ইন্টারসেকশনে পাওয়া যায়। কোন দুটো প্লেনের? অফ দ্য প্লেনস 1 and 2। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর প্লেনের যে ইন্টারসেকশন করেছি, এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে আরেকটা প্লেন যে পাস করেছে, সেই প্লেনের ইকুয়েশন কেউ জানো কি হয়? কারোর আইডিয়া আছে? যেহেতু তোমরা 11-12 একবার 3D জিওমেট্রি পড়ে এসছো, প্লেনটাও পড়ে এসছো, তাহলে এই ধরনের ক্ষেত্রে কি করে, ইকুয়েশনটা কিরকম ধরে দেখি কারোর। এমনি মানে বলতে পারো, ভুল হলে কোনো অসুবিধা নেই। কেউ বলবে কি হবে? কারোর আইডিয়া? এনিওয়ান? যে এই ধরনের প্লেনের ইকুয়েশন কি করে বের করতে হয় বলো? প্রথম প্লেন প্লাস কি, সাম ল্যামডা ইন্টু দ্বিতীয় প্লেন। বুঝতে পারলে? প্রথম প্লেন প্লাস ল্যামডা ইন্টু দ্বিতীয় প্লেন, মনে রাখবে প্রথম প্লেন মানে যদি প্লেনের কনস্ট্যান্ট পার্টটা এই সাইডে থাকে, তাও কনস্ট্যান্ট পার্টটাকে মাইনাস করে এইদিকে নিয়ে আসতে হবে, মানে এই দিকে শুধুমাত্র জিরো থাকবে। ধরো এরকম প্লেন হলো এক্স, ধরো এরকম হলো x+2y+3z=4 দেওয়া আছে, তখন কি করব, ফোরটাকে এইদিকে নিয়ে এসে -4=0 করতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে একদিকে। এখানে আছে বলে কোনো অসুবিধা হলো না। তাহলে এই দুটো প্লেনের ইন্টারসেকশন যে লাইন, সেই লাইন দিয়ে আরেকটা প্লেন যদি পাস করে, তাহলে সেই প্লেনের ইকুয়েশন হয় x+2y+3z-4, মানে প্রথম প্লেন প্লাস সাম স্কেলার ইন্টু দ্বিতীয় প্লেন। এবার কেউ যদি বলো স্যার দ্বিতীয় প্লেনটা নেবো প্রথমে, না পেন এখানে আছে, দ্বিতীয় প্লেনটা নেব, দ্বিতীয় প্লেন প্লাস সাম স্কেলার ইন্টু প্রথম প্লেন, তাও হবে, কোনো অসুবিধা নেই। মোট কথা দুটো প্লেনকে পাশাপাশি লিখবে, একটা প্লেনের সঙ্গে কোনো একটা স্কেলার গুণ করবে। যদি বলো স্যার ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা স্কেলার, ওয়ার ল্যামডা ইজ এ স্কেলার, একটা কনস্ট্যান্ট। এইবার যেই প্লেনটা আমরা বের করব, সেই প্লেনটা বের করতে গেলে আর কোনো সমস্যা নেই, একমাত্র ল্যামডার মানটা আমাদের জানতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার ল্যামডার মানটা কি করে বের করবো, দেখো আরো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, না হলে ল্যামডার মানটা বের করতে পারবো না। এই যে এই দুটো প্লেন, 1 নম্বর আর 2 নম্বর, সেই প্লেনের লাইন অফ ইন্টারসেকশন দিয়ে লাল কালির প্লেনটা পাস করছে, সেটার ইকুয়েশন এইটা। কিন্তু লাল কালির প্লেনে একটা ল্যামডা আছে, ল্যামডা যদি মান বা ল্যামডার মানটা যদি আমরা না জানতে পারি, তাহলে এই লাল কালির প্লেনটা তো বের করতে পারবো না। কেন বের করতে পারবো না? কারণ লাল কালির প্লেনটার জায়গায় সেই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে ধরো এটাও যেতে পারে, এই প্লেনটাও তো ওই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে তুমি কি করে বুঝবে যে কোন প্লেনটা হবে, কোনটা এক্সাক্ট? যেমন আমি ধরো আরেকটা প্লেন আঁকছি, নীলকালির প্লেন, তাহলে এই নীলকালির প্লেনটাও তো এই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যায়।
তাহলে এই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে হাজার হাজার প্লেন যেতে পারে, বুঝতে পারছো না? একটা লাইন দিয়ে এই প্লেনটা যেতে পারে। এবার যদি বলো স্যার আরো কোনো প্লেন যেতে পারে, বললাম তো হাজার হাজার যেতে পারে। হাজার হাজার মানে ধরো এই লাইন দিয়ে এই প্লেনটাও যেতে পারে। একটা লাইন দিয়ে অসংখ্য প্লেন যেতে পারে, যেমন এই প্লেনটাও যেতে পারে ওই লাইন দিয়ে। যেতেই পারে, না যাওয়ার কিছু নেই। তাহলে এরকম তুমি কটা ছবি আঁকবে? দেখো এই সবুজ কালিটাও, মানে বুঝতে পেরেছো বইয়ের পাতার মতো বিষয়টা। তাহলে বইয়ের পাতার এই যে কর্নারটা, সেই কর্নারটা দিয়ে কত পাতা তুমি বইয়ের হতে পারে, প্রচুর পাতা হতে পারে। তাহলে তার ফলে তুমি লাল কালিটাও হতে পারে, নীল কালি, স্কাই যেই কালারটা হতে পারে, ইভেন গ্রিন কালারের যে আমি আঁকলাম প্লেন সেটাও হতে পারে। তাহলে কোন প্লেনটা এক্স্যাক্টলি বলেছে সেটা বুঝতে গেলে আরেকটা কন্ডিশন চাই। কি কন্ডিশন দেখো, বলছে এমন প্লেন আমাদের চাই যেই প্লেনটা হচ্ছে আবার এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। কেউ বলতে পারবে দুটো প্লেন পারপেন্ডিকুলার হতে গেলে কি হয়? দুটো প্লেন পারপেন্ডিকুলার, এর আগের দিন বলিনি দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয়? এর আগের দিন দেখবে দুটো প্লেন। হ্যাঁ, এর আগের দিনে ক্লাসটা যদি ঠিক মতো করে থাকো তাহলে এরকম একটা প্লেন আছে, আমরা কিন্তু এরকম কিন্তু কন্ডিশন লিখে দিয়েছিলাম, মনে রাখবে? দুটো প্লেন, একটা হচ্ছে A1x, একটা হচ্ছে প্লাস B1y, একটা হচ্ছে C1z প্লাস D1 = 0, এটা একটা প্লেন। আরেকটা প্লেন হচ্ছে বলো A2x প্লাস B2y প্লাস C2z প্লাস D2 = 0। এগুলো করাইনি আমরা দুটো প্লেন দিয়ে? করেইছিলাম, হ্যাঁ কি না? স্যার ওটা হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ডায়াগোনাল দুটো প্লেন হ্যাঁ বলো। ডায়াগোনাল ফল না, B1 B2 প্লাস B1 B2 প্লাস B1 B2 ইকুয়াল ইয়েস, তাহলে দুটো প্লেন পারপেন্ডিকুলার হবে কখন? যদি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 = 0, এগুলো বলিনি? আর প্যারালাল কখন হবে বলো? যখন দুটো প্লেন প্যারালাল হওয়ার কন্ডিশন কি? যখন এরা কি থাকবে? রেসিওতে থাকবে। রেশিওতে থাকবে। তাহলে এগুলো তো বলেছি, অ্যান্ড প্যারালাল, বা শুধু কনস্ট্যান্ট পার্টটা আলাদা হলেও হবে। রেশিওতে যদি না মনে করো যে স্যার রেশিওতে রাখবো না, ব্যাপারটা একই, কনস্ট্যান্ট পার্টটা আলাদা হবে, এই হচ্ছে বিষয়। তাহলে এই জিনিসগুলো যখন জানি, তাহলে এইবার এটাকে নাম্বারিং করছি 3। তাহলে এই 3 নম্বর ইকুয়েশনটা যেটা পাচ্ছি সেটাকে একটু ভালো করে লিখছি, ঠিক আছে? 3 ক্যান বি রিটেন অ্যাজ, 3 কে লেখা যাবে, দেখো এক্স এর কোপিশিয়েন্ট গুলো নাও না, 1 + 2λ × এক্স। এবার ওয়াই এর কোপিশিয়েন্ট নাও না, এই যে এখানে 1 এখানে 2λ, বুঝতে পারছো? এক্স এর কোপিশিয়েন্ট, ওয়াই এর কোপিশিয়েন্ট কেউ বলতে পারবে? 2 + λ × ওয়াই। আচ্ছা, জেড এর কোপিশিয়েন্ট দেখবে আমি ঠিকঠাক করছি কিনা, 3, আর এই দিকে হচ্ছে -λ × জেড, আর কনস্ট্যান্ট পোর্শনটা কত গো? 5λ - 4 = 0। এটা হচ্ছে আমাদের, তাহলে 3 হয়ে গেল। তাহলে 3, এবার এই 3 কার সাথে পারপেন্ডিকুলার? সিন্স 3 ইজ পারপেন্ডিকুলার, কোশ্চিনে বলে দিয়েছে কার সাথে পারপেন্ডিকুলার। 3 বলে দিয়েছে পারপেন্ডিকুলার টু কার সাথে? এই যে প্লেনটার সাথে, 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 = 0। এবার বলো এই দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এই যে একটু আগেই তো বললে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 = 0, তাহলে আমাদেরকে বলতে হবে A1 কত, কোনটা? 3 নম্বর প্লেনের A1 কত? 1 + 2λ। 1 + 2λ। আর A2 কত? 5 প্লাস B1 কত? 2 + λ। B2 কত? 3। 3 - λ C1, আর তার সাথে হচ্ছে 6, এটা = 0। সেখান থেকে ল্যামডার মানটা আমার চাই। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো ল্যামডার মান কত হচ্ছে। 5 + 10λ, 5 + 10λ প্লাস কত হচ্ছে 6 প্লাস 3λ প্লাস 18 - 6λ = 0। এখান থেকে দেখো 10 13 13 কত হচ্ছে, কত 7 নাকি? আর এই দিক থেকে 18 6 24 5 29, এরকম আজে বাজে মান আসছে একটা। 29 হতে পারে, না হওয়ার কিছু নেই, মানে হতেই পারে এরকম মান। তাহলে এখানে কত হচ্ছে? ক্যালকুলেশনটা ঠিক আছে গো, দেখে নাও না। 7λ, আর এখান থেকে হচ্ছে 11 আর 18 কত হচ্ছে 29 নাকি? তাহলে 29 = 0। তাহলে সেখান থেকে ল্যামডা কত? -29/7, এরকম কিছু একটা এসছে। যাই হোক, তাহলে এরকম যদি হয়, তাহলে এবার বলো 3-এ বসিয়ে দাও। 3-এ বসিয়ে দাও। 3-এ বসিয়ে দাও। তাহলে এখান থেকে একটা কাজ করি, এখান থেকে তাহলে এই যে 1 প্লাস, বা এখানে বসিয়ে দাও এক্স
প্লাস 2y প্লাস 3z-4, আর ল্যামডার মান হচ্ছে -29/7, আর এখানে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 5। এখান থেকে এবার ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। ক্যালকুলেশনটা করলে এখানে হবে হচ্ছে কত হবে এখানে হবে 7 7x, আর এখানে হবে 7x প্লাস 14y প্লাস 21z -28। আর এখানে হয়ে যাবে মাইনাস কত হচ্ছে বলো ক্যালকুলেশন করলে, 29 58 নাকি? ঠিকই আছে, 58x, তারপরে -29y প্লাস 29z, আর -5 দিয়ে 29 কত, 145। ঠিক করেছি, দেখে নাও। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে -51x, 14 আর 29, 14 আর 29 হলে কত হবে গো? -15 নাকি? 15y, আর 21 আর 29 কত হবে? হ্যাঁ, 21 আর 29 50। তাহলে 50z, আর এখানে হবে হচ্ছে 28, -28 আর 145, 173 খুব সম্ভবত। এইবার প্রথম দিকে তুমি মাইনাস না রেখে প্রথম গুলোকে প্লাস রাখতে পারো, তোমার ইচ্ছে। আর ঠিক আছে, তোমার ইচ্ছে। তাহলে এইটাই হচ্ছে রিকোয়ার্ড পেন। বোঝা গেছে? কারো কোনো কোশ্চিন? বুঝতে পারলে কি কি করলাম, কি করে এই আমাদের রিকোয়ার্ড যে প্লেন, যে প্লেনটা বের করতে হবে সেটা বের করলাম। তাহলে দুটো প্লেন থাকবে, 1 নম্বর 2 নম্বর, তাদের একটা লাইন অফ ইন্টারসেকশন থাকবে। সেই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে প্রচুর প্লেন আঁকা যায়। সবুজ, লাল, নীল, আমি তো তিনটে আঁকলাম, এইদিকেও আঁকা যায়। তুমি যদি মনে করো স্যার এইদিকে আঁকতে পারবো না, হ্যাঁ কেন পারবে না, তুমি এইদিকেও একটা লাইন অফ ইন্টারসেকশন দিয়ে একটা প্লেন আঁকতে পারো। যত ইচ্ছা আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এত যে প্লেন আছে, এবার আমাদের কোনটা রিকোয়ার্ড সেইটা হচ্ছে এই প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার যেটা। তাহলে এই যে এতগুলোর মধ্যে আমাদের একটা ফিক্সড পেতে গেলে তখন ল্যামডার একটা মান চাই। সেই ল্যামডার মানটা কি করে বের করবো? সেই ল্যামডার মানটার জন্য হচ্ছে এটার সাথে পারপেন্ডিকুলার, সেখান থেকে দেখো ল্যামডা বেরিয়ে গেল। অঙ্কগুলো কি বোঝা গেল? বা এই টাইপের অঙ্ক কি বোঝা গেছে কি করতে চাইলাম? কারো কোনো কোশ্চিন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে? ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু কোশ্চিন করবে, কোশ্চিন করাটা খুব জরুরি। এবার এরকম টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, দেখো বুঝতে পারো কিনা। দ্য প্লেন, হ্যাঁ, এক্স -2y +3z। প্লেনের কনসেপ্ট কিন্তু তৈরি রাখতে হবে, কারণ প্লেনের কনসেপ্ট যদি না রাখতে পারো তাহলে পরের যে চ্যাপ্টার গুলো করাবো সেখানে কিন্তু কিছু বুঝতে পারবে না। প্লেন আর স্ট্রেট লাইন। তাহলে x -2y +3z-4 = 0। বলছে এটা রোটেট করা হলো, রোটেটেড, ঘুরছে প্লেনটা, টু এ রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রিতে প্লেনটা ঘুরিয়ে দিলাম। হতেই তো পারে কোনো একটা প্লেনকে আমি 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। যে কোনো একটা প্লেনকে আমি 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, কিভাবে ঘোরালাম? অ্যাবাউট, হ্যাঁ, ঘোরানোর তো একটা ব্যাপার আছে, কোন দিকে ঘোরালাম না ঘোরালাম। বলছে অ্যাবাউট ইটস লাইন অফ ইন্টারসেকশন, অ্যাবাউট ইটস লাইন অফ ইন্টারসেকশন উইথ দ্য প্লেন। খুব সুন্দর অঙ্ক, বুঝতে হবে আগে। ভাষাগুলো না বুঝতে পারলে কিন্তু অঙ্ক করে উঠতে পারবে না, মজা পাবে না। কি বললাম? তাহলে এই যে প্লেনটা সেটা রোটেট করলো, ঘুরছে টু এ রাইট অ্যাঙ্গেল, অ্যাবাউট ইটস লাইন অফ ইন্টারসেকশন উইথ দ্য প্লেন। অন্য একটা প্লেনের সঙ্গে যে লাইন অফ ইন্টারসেকশন, লাইন অফ ইন্টারসেকশনের কনসেপ্ট দিয়ে দিয়েছি। 2x + 3y -4z -5 = 0। এই দুটো প্লেনের যে লাইন অফ ইন্টারসেকশন, সেই লাইন অফ ইন্টারসেকশন বরাবর ঘুরছে। বিষয়টা কি, ছবি এঁকে বোঝাচ্ছি, চিন্তার কিছু নেই। তাহলে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইন ইটস নিউ পজিশন। ঘোরার পর ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইন ইটস নিউ পজিশন। নিউ পজিশন মানে ঘোরার পর নতুন যে পজিশনে আসলো সেই পজিশনে প্লেনের ইকুয়েশন বের করতে হবে। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য প্লেন, ঠিক আছে, ইন ইটস নিউ পজিশন। দেখো খুব সুন্দর অঙ্ক, ছবিটা এঁকে নিই তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা,
ধরো এরকম একটা প্লেন ছিল, হ্যাঁ, যে কোনো একটা প্লেন ছিল। ঠিক আছে। আচ্ছা, সেই প্লেনটা কি করছে, 90 ডিগ্রিতে ঘুরছে। কিভাবে ঘুরছে বলছে, অন্য একটা প্লেনের সঙ্গে তার যে লাইন অফ ইন্টারসেকশন, অন্য একটা প্লেনের সঙ্গে তার যে লাইন অফ ইন্টারসেকশন, তাহলে এইটা ধরো, এই প্লেনটা হচ্ছে 1 নম্বর। আগে লিখে নি তাহলে সুবিধা হবে। x-2y, ওকে, +3z-4 = 0, এটাকে নাম্বারিং করছি 1, আর এইটাকে নাম্বারিং করছি 2। 2x + 3y-4z-5 = 0, এটাকে করছি 2, তাহলে এইটা 1 নম্বর প্লেন আর এটা 2 নম্বর প্লেন। ঠিক আছে। এবার তাদের মধ্যে যে লাইন অফ ইন্টারসেকশন, ইচ্ছা করেই আমি লাল কালি দিয়ে লাইন অফ ইন্টারসেকশনটা বোঝাচ্ছি, বোঝা গেছে? তাহলে এই লাইন অফ ইন্টারসেকশন বরাবর, এই লাইন অফ ইন্টারসেকশন বরাবর 1 নম্বর প্লেনটা 90 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে। বুঝতে পারলে না? এই 1 নম্বর প্লেনটা 90 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে, তাহলে এই যে 1 নম্বর প্লেনটা, সেটা দেখো 90 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে। আমি জানি না 90 ডিগ্রি কতটা আমি আঁকতে পারবো, কিন্তু চেষ্টা করছি 90 ডিগ্রি একটা আঁকার। বুঝে গেছে? বাইরে গিয়ে নাহলে কথা বলে না। 90 ডিগ্রিতে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো 90 ডিগ্রিতে ঘুরিয়ে গেল, 90 ডিগ্রিতে ঘুরে গেল। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হয়তো দেখে মনে হচ্ছে স্যার এখানে কি 90, মোট কথা মনে রাখবে এটা 90, এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিতে ঘুরে গেল। বুঝতে পারা গেছে? তাহলে এই যে প্লেনটা, যেটা এই পজিশনে ছিল, কালো কালির পজিশনে ছিল, বুঝা গেছে, সেটা লাইন অফ, এই যে এই এই লাইন অফ ইন্টারসেকশন বরাবর 90 ডিগ্রিতে ঘুরে গেল। হ্যাঁ, যদিও আরেকটু বেশি ঘোরাতো তো 90 ডিগ্রি, এটা বোঝা যাচ্ছে না, কিন্তু যাই হোক, বেশি ঘোরালে আবার ছবিটা আঁকতে অসুবিধা বলে এটা 90 ডিগ্রিতে ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর এই লাল কালির যে পজিশনটা আসলে, সেই পজিশনটা কত, মানে সেই ইকুয়েশনটা কত, বোঝা গেছে? কি করব, কে বলতে পারে? এখন তো শিখিয়ে দিলাম, কে বলতে পারে কি করবো? অঙ্কটা বলো। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিলাম, তাহলে কি করবো? নতুন যে প্লেনটা, লাল কালির প্লেনটা, সেটা কাদের ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে? লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে, তাহলে তার ইকুয়েশন কি হবে বলো? লেট দ্য স্যার এক ইকুয়েশন, নাম্বার, এক হ্যাঁ, নাম্বার প্লাস ল্যামডা ইন্টু 2 নাম্বার ইজ ইকুয়াল টু 0। একদম। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন, রিকোয়ার্ড প্লেন মানে বুঝতে পেরেছো? যেই প্লেনটা, হ্যাঁ, পাসিং থ্রু, যেটা পাস করছে, কোথা দিয়ে পাস করছে? থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন, থ্রু দি লাইন অফ ইন্টারসেকশন, হ্যাঁ, অফ 1 and 2। ঠিক আছে, লেট দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ 1 and 2 বি x-2y + 3z-4 প্লাস ল্যামডা ইন্টু 2x + 3y-4z -5 = 0, ওকে। আচ্ছা, যেখানে ল্যামডাটা হচ্ছে একটা স্কেলার। ওকে, এবার এই ল্যামডার মানটা কি করে বের করবো বলো? এবার কন্ডিশন কি? এই 1 নম্বর প্লেনের সঙ্গে যে লাল কালির প্লেনটা, ধরে নিচ্ছি এটা 3, তাহলে বলো 1 নম্বরের সঙ্গে লাল কালির প্লেনটার অ্যাঙ্গেল কত, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এটাকে যদি 3 নাম দিই, হ্যাঁ, তাহলে 3টাকে আরেকবার রিরাইট করব। কি করে রিরাইট করব? 1 + 2 ল্যামডা, 1 + 2 ল্যামডা × তারপর বলো প্লাস -2 + 3 ল্যামডা × তারপর 3 - 4 ল্যামডা × চলবে? প্লাস -4 - 5 ল্যামডা = 0, এটা 3। এবার সিন্স 3 ইজ পারপেন্ডিকুলার, কেন? রাইট অ্যাঙ্গেল তো, এই যে কততে ঘুরছে, 90 ডিগ্রিতে, তাহলে এই যে প্রথম পজিশনে ছিল সেটা 90 ডিগ্রিতে ঘুরে গেল। তাহলে 3 ইজ পারপেন্ডিকুলার, বলো কার সাথে পারপেন্ডিকুলার? 2, কার সাথে? 1-এর সাথে না 2-এর সাথে, কার সাথে হবে? 1 না 2, কে বলতে পারে? একের সাথে, একের সাথে।
একের সাথে পারপেন্ডিকুলার, এখন 1 নম্বরটা ঘুরে গেছে 90 ডিগ্রি, তাহলে একের সাথে যেহেতু পারপেন্ডিকুলার হবে, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা দেখে নাও আর 3 নম্বরটা দেখে নাও। তাহলে 1 + 2 ল্যামডা ইন্টু একের কোফিসিয়েন্ট কত, একের ক্ষেত্রে কত, এক্স এর কোফিসিয়েন্ট কত, 1। তারপর বলো -2 + 3 ল্যামডা ইন্টু ওয়াই এর কোফিসিয়েন্ট কত, -2। জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। আর এখানে 3 - 4 ল্যামডা জেড এর কোফিসিয়েন্ট, এখানে জেড এর কোফিসিয়েন্ট হচ্ছে 3 = 0, সেখান থেকে ল্যামডার মানটা ক্যালকুলেশন করে বের করে দিতে হবে। ল্যামডা কত হচ্ছে এখানে, 2 ল্যামডা মাইনাস +3 ল্যামডা, 5, 5 আর 12, তারপরে -7 ল্যামডা নাকি, তাহলে -7 ল্যামডা। আর এইদিকে কত হচ্ছে প্লাস, দেখি তো যোগ, এইদিকে হচ্ছে 1 - 2 + 3, 3, 9, তাহলে 9। ওহো, এটা ভুল হয়ে গেছে গো মনে হচ্ছে নাকি, এটা একটা -2 আছে না, -6। সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কত হচ্ছে 2, আর এইটা হচ্ছে -6, আর এটা হচ্ছে -12, তাহলে কত হচ্ছে গো, -12, তার মানে -12, -18, 14, এটা 14 হচ্ছে, -14। ক্যালকুলেশনটা দেখো আমি কি করছি, ঠিক আছে? ঠিক করলাম না ভুল করলাম তাও? স্যার 16 হবে না? 16 হবে না? তাহলে এখানে কত হচ্ছে, -16। হ্যাঁ, তারপর -16, আর এখানে কত হবে বলো, কনস্ট্যান্ট কত হবে, 1, 4, 5, 5 আর 9, 5 আর 9 কত হয়, 14। তাহলে ল্যামডা হচ্ছে খুব সম্ভবত 7-8, ঠিক করেছি? ওকে, এবার ল্যামডা যদি 7-8 হয়, তাহলে 7-8-এ বসিয়ে দাও, মানে 3-এ বসিয়ে দাও। তাহলে 3-এ বসিয়ে দিচ্ছি, x - 2y + 3z - 4 +7-8 ল্যামডা ইন্টু 2x + 3y - 4z - 5 = 0, ঠিক আছে? তাহলে সেখান থেকে 8x + 14, 8 আর 14 কত হয় গো, ক্যালকুলেশন করে দেখবে, 22। এটা ইয়ে খুলে দাও, গেট 22, হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে কত হচ্ছে, -16, আর এখানে হচ্ছে 3 × 7 = 21, তাহলে কত হচ্ছে, 5। আচ্ছা, এখানে হচ্ছে 3 × 8 = 24, আর 28, তার মানে -4। আর এখানে হচ্ছে -32, আর -35, -67, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে ইজ দ্য রিকোয়ার্ড প্লেন, তাহলে এইটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, কারো কোনো সমস্যা? একই টাইপের অঙ্ক, সহজ সহজ অঙ্ক এগুলো। আচ্ছা, নেক্সট আরো কিছু অঙ্ক করাই। হুম, এই ধরনের একটা অঙ্ক করালাম, ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য প্লেন। এই প্লেনের কনসেপ্টটা হচ্ছে ভালো করে তৈরি করতে হবে কিন্তু, ঠিক আছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য প্লেন। ওকে, পাসিং থ্রু, এই সরি, প্যারালাল টু দ্য প্লেন কন্টেইনিং OZ, প্যারালাল টু দ্য প্লেন কন্টেইনিং OZ, OZ মানে জেড অ্যাক্সিস। তাহলে এমন একটা প্লেন যেটা OZ কে কন্টেইন করে, অ্যান্ড দ্য পয়েন্ট, সরি, মানে রিকোয়ার্ড প্লেনটা হচ্ছে প্যারালাল, কোন কোন প্লেনের সঙ্গে প্যারালাল, এমন একটা প্লেন যেটা OZ কে কন্টেইন করে, অ্যান্ড দ্য পয়েন্ট, অঙ্কটা কিন্তু এটা একটু বুঝতে হবে, হ্যাঁ। অ্যান্ড দ্য পয়েন্ট, এবং কোন পয়েন্টটা, 2, 2, 1, 2, 2, 1। ওকে, অ্যান্ড পাসিং থ্রু, এবং পাস করছে 1 - 1, 1 দিয়ে। আচ্ছা, অঙ্কটা বোঝাটাই আসল, অঙ্কটা কিছু নেই, খুব সহজ অঙ্ক। সবার আগে আমার এই প্লেনটা চাই,
যেই প্লেনটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, ব্যাস এইটা আগে চাই আমার। কথা বুঝতে পারছো? অঙ্ক ভুলে যাও। আপাতত যেটা আমি চাই, যেটা লাইনটা আমি দাগ দিই, যে এমন একটা প্লেন যেটা ওজেড কে কন্টেন করে আছে আর 2 to 1 দিয়ে পাস করছে। কেউ বলতে পারবে কোনো একটা প্লেন যদি ওজেড কে কন্টেন করে, ওজেড মানে জেড অ্যাক্সিস কে কন্টেন করে, তাহলে বলেছিলাম কেউ যদি জেড অ্যাক্সিস কে কন্টেন করে, হ্যাঁ, পাসিং থ্রু জেড অ্যাক্সিস, এগুলো কিন্তু বলেছিলাম খুব সম্ভবত কোনো একটা প্লেন যদি জেড অ্যাক্সিস দিয়ে পাস করে, বলিনি কোনো একটা প্লেন যদি জেড অ্যাক্সিস দিয়ে পাস করে, বলেছি না? এই ধরনের ইকুয়েশন বলিনি? যে কোনো একটা প্লেন যদি জেড এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়, এগুলো বলিনি? কোন একটা প্লেন যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, মনে পড়ছে না? সব ভুলে গেছো? কোন একটা প্লেন যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, কে বলতে পারে? প্লেন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দেখি কার মনে আছে, বলো দেখি। স্যার এরকম হবে কি, বি ওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু প্লাস ডি ইজিক্যাল টু 0। একদম, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, এগুলো সব করেই দিয়েছি। কোন একটা প্লেন যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, তাহলে বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি। যদি ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, তাহলে এ এক্স প্লাস সি জেড প্লাস ডি ইজিক্যাল টু। তাহলে বাকিটা কি পড়াশোনা করছো না? এগুলো কিন্তু পড়তে হবে, বারবার করে বলছি। তাহলে এটা হয়ে যাবে এ এক্স প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। আর আমাদের যেটা এবার, সেটা হচ্ছে প্লেন প্যারালাল টু জেড অ্যাক্সিস, কত হবে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ডি ইজিক্যাল টু। এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু, যখন এটা জেড অ্যাক্সিস এর সাথে প্যারালাল, আর যদি জেড অ্যাক্সিস দিয়ে পাস করে ডি প্যারালাল, থাকবে না ডি। হ্যাঁ, প্যারালাল ডি মানে পার্টটা হচ্ছে উঠে যাবে। একদম জেড অ্যাক্সিস দিয়ে কেউ যদি পাস করে, তখন কনস্ট্যান্ট পার্টটা থাকবে না, কারণ জেড অ্যাক্সিস দিয়ে পাস করা মানে অরিজিন দিয়ে পাস করছে। ভেরি গুড। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, বাকিরা কি হলো? কোনো কেউ অ্যান্সার দিচ্ছে না, দু একজন খালি করছে। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, সবাইকে অ্যান্সার দিতে হবে, শিখে নাও। একসাথেই তো সবাইকে শেখাচ্ছি, এগুলো তো সব জানা জিনিস একবার। তাহলে ওরা দু তিনজন পারছে, তোমরা কেন পারছো না প্রত্যেকে? সবাইকে পারতে হবে, কারণ শেখাচ্ছি আমি, সবাইকে একই শেখাচ্ছি। অলরেডি কিছু জিনিস এগুলো জানা, একবার না একবার পড়েছো 1-2 বছর আগে, সেগুলো হয়তো ভুলে গেছো কোনো না কোনো কারণে, যাই হোক সেগুলোকে আবার রিকল করতে হবে। তো সেই জিনিসগুলো তো সবাইকে পারা উচিত। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, সেই প্লেনের ইকুয়েশন পাসিং থ্রু, যেটা পাস করছে অরিজিন দিয়ে। কেন অরিজিন দিয়ে? কারণ জেড অ্যাক্সিস দিয়ে পাস করছে মানে অরিজিন থাকবেই। তাহলে পাসিং থ্রু জেড অ্যাক্সিস ইজ, এর ইকুয়েশন হবে, কত হবে বলো? এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0। প্লাস বিওয়াই ইকুয়াল টু 0, এই যে ডি পোর্শনটা থাকবে না। ঠিক আছে, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0, এটা হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ। এইবার এই যে প্লেনটা, সেই প্লেনটা হচ্ছে ওজেড, মানে ওজেড কন্টেন্ট করে আছে, আর এই পয়েন্ট দিয়েও পাস করছে প্লেনটা 2 to 1। তাহলে এ আর বি এর মানটা বের করতে গেলে কি করতে হবে? তাহলে সিন্স সিন্স এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0, হ্যাঁ, সিন্স এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0 পাসেস থ্রু, কোথা দিয়ে পাস করছে বলো? 2 to 1। তাহলে সেখান থেকে আমরা কি বের করবো? এ এক্স, তাহলে এ ইন্টু টু প্লাস বি ইন্টু টু, এখানে জেড নেই, ওয়ানটা বাদ হয়ে যাবে, দরকার নেই। তাহলে সেখান থেকে এ আর বি এর মধ্যে সম্পর্ক বলো। এ ইকুয়াল টু মাইনাস বি বা বি ইকুয়াল টু মাইনাস এ, যেটা ইচ্ছে, যার যেটা ইচ্ছে বসাতে পারো। তুমি যদি মনে করো যে বি ইকুয়াল টু মাইনাস এ বসাবো, তাও হবে। তাহলে অতএব এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0, সেখান থেকে কি পাচ্ছি? এ এক্স, বি এর মান হচ্ছে মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু 0। এবার এখান থেকে এ কেটে দাও, এ কেটে দিলে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে এই প্লেনটা। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে এই প্লেনটা। এই যে ডান নিচে দাগ দিলাম, বোঝা গেছে? তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 দেখো, মানে জেড অ্যাক্সিস দিয়ে অনেক প্লেনই পাস করে, জেড অ্যাক্সিস দিয়ে প্রচুর প্লেন পাস করতে পারে। যেমন তোমরা যদি বুঝতে না চাও, তাহলে দেখো জেড অ্যাক্সিস দিয়ে এই প্লেনটা পাস করতে পারে, এটাও জেড অ্যাক্সিস দিয়ে পাস করতে পারে। কেউ যদি বলে স্যার জেড অ্যাক্সিস দিয়ে অন্য একটা পয়েন্ট প্লেন দিক, এটাও জেড অ্যাক্সিস দিয়ে পাস করতে পারে। জেড অ্যাক্সিস দিয়ে প্রচুর প্লেন পাস করতে পারে। এবার জেড অ্যাক্সিস দিয়ে শুধু পাস করলেই হবে না, এটাও পাস করতে পারে জেড অ্যাক্সিস দিয়ে, একদম আগের মতো জিনিসটা। ঠিক আছে, জেড অ্যাক্সিস দিয়ে প্রচুর প্লেন পাস করতে পারে, তাহলে জেড অ্যাক্সিস দিয়ে পাস করলেই হবে না, পাশাপাশি কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? 2 to 1। তাহলে জেড অ্যাক্সিস দিয়ে পাস করছে এইটা,
তার সঙ্গে সঙ্গে 2 2 1, 2 2 1 মানে বুঝতে পেরেছো? এই যে 2 2 2 2 2 2 1 এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এই পয়েন্টটা দিয়ে পাস করে গেলে প্লেনটা এবার এবার এক্সাক্ট প্লেনটা পেয়ে গেলাম। এবার এই 1 2 3 এতগুলো দরকার নেই, যে কোনো একটা এক্সাক্ট পেয়ে গেলাম। ক্লিয়ার? এইবার তোমরা বলো, আমাদের যেটা কোশ্চিন, সেই কোশ্চিনটা কি দিয়েছে জানো? বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। তাহলে আমাদের সেই প্লেনটার ইকুয়েশন বের করতে হবে যেটা প্যারালাল টু এইটা, এই যে এই একের সাথে প্যারালাল। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু এই প্লেনটা বের করতে বলেনি, এটা তো আমি বের করলাম। এটা কি বলছে? এটা হচ্ছে এমন একটা প্লেন যার সাথে প্যারালাল প্লেন আমাদের বের করতে হবে। তাহলে এই প্লেনটা প্রথমে বের করে নিলাম, এই প্লেনটা বের করে নিলাম। এই প্লেনটা বের করার পর আমাদের রিকোয়ার্ড প্লেনটা হচ্ছে এই প্লেনের সাথে প্যারালাল, আমাদের রিকোয়ার্ড প্লেনটা হচ্ছে এই প্লেনের সঙ্গে প্যারালাল, রিকোয়ার্ড প্লেনটা হচ্ছে আবার এটা দিয়ে পাস করছে। তাহলে বলো দুটো প্লেন প্যারালাল হতে গেলে কন্ডিশন কি? কে বলতে পারে? একটু আগে বলেছিলাম। তাহলে লেট, রেশিও এই আকারে পার্টটা, থাকবে। রেশিও থাকবে। আরেকটা ভালো পদ্ধতি আছে, এই পার্টটা লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। হ্যাঁ বলো, বলছিলে তো লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। ঠিক আছে, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু ওয়ান। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, তাহলে যেই প্লেনটার ইকুয়েশন বের করতে হবে সেটা হচ্ছে কার সাথে প্যারালাল? একের সাথে প্যারালাল। সেটার ইকুয়েশন কি হবে? যেটা এইটা থাকবে তার সঙ্গে জাস্ট একটা কনস্ট্যান্ট অ্যাড হয়ে যায়, এইটা। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু ওয়ান, তাহলে একের সঙ্গে প্যারালাল যেটা সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস কে। এবারে কে এর মানটা কি করে বের করবো বলো? বুঝে যাওয়া উচিত। ওই সিন্স টু, পাসিং থ্রু 1, -1 ওটা প্রসিডিউর। একদম, তাহলে যেই টু পাস করছে হচ্ছে 1, -1, 1, 1, ভেরি গুড। তাহলে এটা দিয়ে পাস করছে, তাহলে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে -1, আর জেড এখানে নেই, তাহলে কে এর মান এখান থেকে বেরিয়ে গেল। কত হলো কে এর মান? -2। অতএব দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন ইজ, ঠিক আছে, তাহলে যে রিকোয়ার্ড প্লেনটা আমরা পাবো সেটা হচ্ছে কত? এক্স মাইনাস ওয়াই, আর কে এর মান হচ্ছে -2 ইকুয়াল টু জিরো। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এইভাবে লিখতে পারো, ওইভাবে লিখতে পারো, যা ইচ্ছে। বোঝা গেছে? দারুণ অঙ্ক এগুলো। তাহলে এই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু মুশকিল। কি করলাম না করলাম সবার কি বুঝতে পারলে? হুম? সবাই কি বুঝতে পেরেছো কি হলো না হলো অঙ্কটা? ওকে, এক্সারসাইজ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। দেখো বুঝতে পারো কিনা আবার। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্লেন, হ্যাঁ, ঠিক আছে। টু দা লাইন, টু দা লাইন মানে বুঝতে পেরেছো? লাইন দিয়ে যাবে, এই যে লাইন মানে দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন, সংক্ষেপে বলে দিচ্ছে থ্রু দা লাইন। তাহলে কোন লাইন দিয়ে যাচ্ছে? এই দুটো প্লেনকে পাশাপাশি লিখে দিচ্ছে। এক্স প্লাস ওয়াই -2z প্লাস 4 ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু মানে একসাথে লেখার একটা স্টাইল, ঠিক আছে, মানে এটা ইকুয়াল টু জিরো, আবার 3x - y প্লাস 2z প্লাস 1 ইকুয়াল টু জিরো। এই যে এইদিকে দেখো আবার জিরো করে দিচ্ছে, মানে একসাথে দুটো খাটনি কমিয়ে দিচ্ছে, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো। তা দুটো প্লেনকে পাশাপাশি লেখা মানে দুটো প্লেনের যে লাইন অফ ইন্টারসেকশন, সেই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যে প্লেনটা পাস করছে সেটার ইকুয়েশন বের করতে হবে। এবং ল্যামডার মানটা তাহলে বের করতে হবে। তাহলে ল্যামডার মান বের করার জন্য একটা অ্যাডিশনাল কন্ডিশন দরকার। অ্যান্ড পাসিং, সরি অ্যান্ড পাসিং না, অ্যান্ড প্যারালাল টু দ্য লাইন। এবং রিকোয়ার্ড প্লেনটা বলেছে প্যারালাল টু দি লাইন। কোন লাইনের সঙ্গে প্যারালাল? হুস উইথ ডিআরএস, যার ডিআরএস গুলো হচ্ছে 2, 3, -1, 2, 3, -1। কেউ বলতে পারবে কি করে করবো এটা? কেউ বলতে পারবে? এক্স প্লাস ওয়াই -2z প্লাস 4 ইকুয়াল টু জিরো, এটা 1 নম্বর প্লেন, এই যে। আর আরেকটা হচ্ছে 3x - y প্লাস 2z প্লাস 1 ইকুয়াল টু জিরো, এটা 2 নম্বর। বলো, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। হুম,
যেটা পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ ওয়ান অ্যান্ড টু, ঠিক আছে? তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ ওয়ান অ্যান্ড টু বি, সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড প্লাস ফোর প্লাস ল্যামডা ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এবার বলো তাহলে এখান থেকে অর কত হবে এটা? ওয়ান প্লাস থ্রি ল্যামডা ইন্টু এক্স, ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, আর এখানে কত হবে? মাইনাস টু প্লাস টু ল্যামডা ইন্টু জেড, ঠিক করেছি? আর কনস্ট্যান্ট কত হবে? ফোর প্লাস ল্যামডা। এটাকে তিন নাম দিলাম। আবার তিন এখানে পারপেন্ডিকুলার, এর আগের অঙ্কগুলো দেখবি যে 3 নম্বর প্লেনটা অন্য একটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এমন একটা বলে দিয়েছি। এখানে বলেনি। এখানে কি বলেছে বলো? তিন কার সাথে প্যারালাল? কে বলতে পারে? তিন কোন একটা স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল নাকি? একটা প্লেন যেটা, এই যে ধরো এটা একটা প্লেন, এই প্লেনটা, ধরো এটা একটা প্লেন, এই প্লেনটা কারোর সাথে প্যারালাল মানে কোন একটা লাইনের সাথে প্যারালাল, এই লাইনের সঙ্গে এই প্লেনটা প্যারালাল, ঠিক আছে? এটা থ্রি ডি আকারে ভাবো। তাহলে এই লাইনের সঙ্গে যদি প্যারালাল হয় তাহলে প্লেনের নর্মাল কি হবে গো? বলো কেউ, প্লেনের নর্মালটা কি হবে? বুঝতে পারলে না? কোনো একটা প্লেন যদি কোনো একটা লাইনের সঙ্গে প্যারালাল হয় তাহলে তার নর্মাল কি হবে? পারপেন্ডিকুলার। এটা একটা প্লেন, এই প্লেনটা আরেকটা লাইনের সাথে, যে লাইনের সাথে প্যারালাল হয়ে গেল একদম। তাহলে প্লেনের নর্মাল, ঠিক বলছো তো? বলো প্লেনের নর্মাল, তাহলে ওই লাইনের সঙ্গে কি হবে? পারপেন্ডিকুলার হবে। তাহলে সিন্স থ্রি ইজ প্যারালাল টু দি লাইন উইথ ডিআরএস, যার ডিআরএস হচ্ছে কত? টু, থ্রি মাইনাস ওয়ান। তাহলে তিন যেহেতু এই লাইনের সঙ্গে প্যারালাল, তাহলে বলো দা নর্মাল টু থ্রি, তাহলে তিনের যে নর্মাল ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন, তাই না? তাহলে তিনের নর্মাল যেটা হবে সেটা হবে পারপেন্ডিকুলার টু দি লাইন উইথ ডিআরএস কত দিয়েছে? টু থ্রি মাইনাস ওয়ান। বুঝতে পারলে না? এই যে প্লেন, এটা প্লেন, তাহলে প্লেনের, এই প্লেনের সাথে এই স্ট্রেট লাইনটা প্যারালাল, তাহলে প্লেনের নর্মালের সাথে এই স্ট্রেট লাইনটা কি হবে? স্ট্রেট লাইনটা ডিআরএস কত? স্ট্রেট লাইনটা ডিআরএস হচ্ছে টু থ্রি মাইনাস ওয়ান। তাহলে প্লেনের সাথে এই স্ট্রেট লাইনটা প্যারালাল হওয়ার ফলে প্লেনের নর্মালের সাথে স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার। কে বলতে পারে? প্লেনের নর্মাল একটা স্ট্রেট লাইন তো, প্লেনের নর্মালটাও তো একটা স্ট্রেট লাইন, আর এই স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে কি হয়? দুটো স্ট্রেট লাইন 90 ডিগ্রি হওয়ার কন্ডিশন কি? কে বলতে পারে? এই যে প্লেনের নর্মালের ডিআরএস কত, এইগুলো হচ্ছে প্লেনের নর্মালের ডিআরএস, আর এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ডিআরএস। তাহলে বলো এরা পারপেন্ডিকুলার হওয়ার এটা হবে কন্ডিশন হচ্ছে কি? এ এ এ ওয়ান প্লাস বি বি ওয়ান প্লাস সি সি ওয়ান ইকুয়াল টু জিরো। একদম। এ এ ওয়ান প্লাস বি বি ওয়ান প্লাস সি সি ওয়ান ইজ, বা এ এ ওয়ান না করে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকুয়াল টু জিরো। তাহলে সেখান থেকে বলো ওয়ান প্লাস থ্রি ল্যামডা, ওয়ান প্লাস থ্রি ল্যামডা, আর এখানে কত? এর ডিআরএস কত? স্ট্রেট লাইনটা ডিআরএস কত? দুই। তারপরে হচ্ছে ওয়ান মাইনাস ল্যামডা, আর এটা কত? থ্রি। এটা কত হবে? মাইনাস টু ল্যামডা, মাইনাস টু প্লাস টু ল্যামডা, আর এইটা হয়ে যাবে মাইনাস ওয়ান। বলো এখান থেকে ল্যামডার মান কত? কে বলতে পারে দেখি? ল্যামডার মানটা ঝটপট করে বের করো। সিক্স ল্যামডা মাইনাস থ্রি ল্যামডা মাইনাস টু ল্যামডা, তাহলে শুধু ল্যামডা হবে নাকি এখানে? আর মনে হচ্ছে মাইনাস ফাইভ হবে। আর কনস্ট্যান্ট হবে দুই, আর তিন পাঁচ, পাঁচ আর, হ্যাঁ, সাত হবে মনে হচ্ছে। মাইনাস সাত হবে নাকি? কি হবে গো?
কি বলো? ঠিক করেছি কি আমি? ল্যামডার মান কত হচ্ছে? আমার তো -7 বেরোলো। না স্যার, -7ই হবে। -7 ও, তাহলে ঠিক আছে। অতএব ফ্রম 3 থেকে ঝট করে বের করে নিই। 3 থেকে হচ্ছে x+y -2z, x+y, হ্যাঁ, -2z, সরি, x+y -2z +4, x+y -2z +4 প্লাস ল্যামডা। ল্যামডার মান হচ্ছে -7 ইন্টু, হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে 3x - y + 2z, 3x - y + 2z + 1 হয়েছে। সেখান থেকে x, এখানে হচ্ছে এক্স, আর এখানে -21, তাহলে কত হচ্ছে গো? -20 নাকি? ওয়াই আর এখান থেকে -y, -7 +7, তাহলে কত হচ্ছে? +8, +8y, ঠিক আছে। আর প্লাস এখান থেকে হবে হচ্ছে, বলো, 14, -14, -16, -16 জেড হয়েছে। আর এখানে হবে 4 আর -7, মানে -3 = 0। এবার এক্স এর জায়গায় ওখানে মাইনাস লিখতে অনেক সময় আমরা দ্বিধাবোধ করি, বলে আগে প্লাস দিয়ে শুরু করি, এটা তোমার ইচ্ছে। হয়েছে, এইটা হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে কি বোঝা যায়নি? দেখো, হলো। তাহলে এইটা একটা গেল। আচ্ছা, নেক্সট। তাহলে এই অঙ্কটা হলো, ঠিক আছে। এইবার তাহলে মোটামুটি এই যে প্লেনের ইকুয়েশন কি করে বের করতে হয় না করতে হয়, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমাদের মোটামুটি জানা হয়ে গেল। আচ্ছা, এবার আরো কয়েকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেই অঙ্কগুলো কিন্তু কাজে লাগে, হ্যাঁ। ধরো, এ ভেরিয়েবল প্লেন, ঠিক আছে। এ ভেরিয়েবল প্লেন, হ্যাঁ, পাসেস থ্রু, একটা ভেরিয়েবল প্লেন পাসেস থ্রু আচ্ছা, এই অঙ্কটা দিই। এ ভেরিয়েবল প্লেন, ঠিক আছে, এ ভেরিয়েবল প্লেন at a constant distance, a variable plane at a constant distance small p from the origin, তাহলে অরিজিন থেকে প্লেনের ডিস্টেন্স, হ্যাঁ, meets the axis, at capital A, capital B, capital C, capital A, capital B, capital C, so that the locus of the centroid, ঠিক আছে, so that the locus of the centroid of the tetrahedron, the locus of the centroid of the tetrahedron
ও এ বি সি ইজ 1/x² প্লাস 1/y² প্লাস 1/z² ইজ ইকুয়াল টু 16/p²। কি বললাম ভালো করে দেখো। বলছে একটা ভেরিয়েবল প্লেন, যে কোনো একটা ভেরিয়েবল প্লেন, ছবিটা আমি চেষ্টা করছি আঁকার যতটা সম্ভব। এটা ধরো তিনটে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার কি হয়েছে, একটা প্লেন দেওয়া আছে, আমি লাল কালি দিয়ে প্লেনটা আঁকছি। এটা ধরো একটা প্লেন। ওকে, এই যে প্লেনটা। আচ্ছা, প্লেনটা কি করছে, প্লেনটা হচ্ছে এবিসি তে মিট করছে, এক্স অ্যাক্সিস কে এ তে, ওয়াই অ্যাক্সিস কে বি তে, আর জেড অ্যাক্সিস কে সি তে মিট করছে, লাল কালির প্লেনটা, বোঝা গেছে। এবং এখানে একটা অরিজিন আছে, অরিজিন। আচ্ছা, চতুর্ভুজ বোঝো, চতুর্ভুজ, এই যে টেট্রাহেড্রন, এই জিনিসটা চতুর্ভুজ। চতুর্ভুজ মানে যে প্রিজমের মতো একটা অংশ আছে, প্রিজমের মতো কি ফিল করতে পারছো? ও এ বি সি একটা প্রিজমের মতো, মানে যদি 3D তে কল্পনা করো তাহলে দেখো এইটা তো একটা প্লেন, কিন্তু এখানে একটা প্রিজম তৈরি হচ্ছে, এই যে অনেকটা, আমি যেভাবে ছবিটা এঁকেছি। কেউ কি বুঝতে পারছো যে একটা চতুর্ভুজ পাওয়া গেছে, ও এ বি সি, চতুর্ভুজটা বুঝতে পারছো? পারছো না, না? ও এ বি সি, এই যে যে ও এ বি সি, এই যে টেট্রাহেড্রন, এটাকেই বলছে, এই যে চতুর্ভুজটা দেখো, একটা প্রিজমের মতো অংশ, এটা কি ফিল করতে পারছো? এইদিকে একটা তল, এইদিকে একটা তল, নিচে একটা তল, এই সাইডে একটা তল, চারটে তল আছে। পারছো না, বুঝতে পারছো না, না? একটা ভেরিয়েবল প্লেন, এই প্লেনটা হচ্ছে ভেরিয়েবল। এই প্লেনটা কি করছে, এই প্লেনটা হচ্ছে অরিজিন থেকে তার ডিস্টেন্স হচ্ছে পি। অরিজিন মানে এই যে অরিজিন, তার থেকে এটা ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা আমি 3D তে এইভাবে আঁকলাম প্লেনের উপর, এই ডিস্টেন্সটা হচ্ছে পি। ধরো প্লেনের উপর যে পয়েন্টটা, ডিস্টেন্স মানে বুঝতে পেরেছো? ধরো এরকম ভাবে কর্নারে তুমি একটা বোর্ড বা একটা কিছু রেখে দিলে, একটা প্লেন রেখে দিলে, তাহলে ও থেকে তার একটা ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, এই পয়েন্টটাকে যদি আমি পি ধরে নিই, এই পয়েন্টটাকে যদি আমি ক্যাপিটাল পি ধরে নিই, ক্যাপিটাল পি কিন্তু, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল পি যে পয়েন্টটা সেটা কিন্তু প্লেনের উপর থাকবে, এবং ও থেকে ক্যাপিটাল পি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল পি। ও থেকে যে ক্যাপিটাল পি এর ডিস্টেন্স সেটা স্মল পি। এবার তুমি যদি বলো স্যার স্মল ক্যাপিটাল পি ধরবো না, অসুবিধা হবে, তুমি যা ইচ্ছা ধরে নাও, এন ধরে নাও, ও এন, পারপেন্ডিকুলার টু ও এন, আর ও এনটা হচ্ছে স্মল পি। তাহলে কি বলেছে কোশ্চিনটা ভালো করে বোঝো। কোশ্চিনটা বলেছে একটা ভেরিয়েবল প্লেন, প্লেনটা কিন্তু ভ্যারি করতে পারে। এই প্লেনটা যে এরকম পজিশনে আছে সেরকম না, পজিশনটা চেঞ্জও হতে পারে। এবার সেই প্লেনটা যাই থাক, সেটা অরিজিন থেকে সেই প্লেনের ডিস্টেন্স হচ্ছে স্মল পি, অরিজিন থেকে। ঠিক আছে, এই যে অরিজিন থেকে প্লেনের ডিস্টেন্স হচ্ছে স্মল পি। আর কি করছে প্লেনটা, বলছে অ্যাক্সিস গুলোতে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কে এবিসি তে মিট করে, তাহলে এবিসি গুলো চেঞ্জেবল, এবিসি চেঞ্জও হতে পারে। তাহলে দেখাও যে এই যে টেট্রাহেড্রনটা ও এ বি সি, তার সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডে অফ দ্য টেট্রাহেড্রন, তার লোকাসটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করে করতে হয় দেখো। সবার আগে প্লেনটা ধরে নাও, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। কে বলতে পারে যে কোনো একটা প্লেন ইন্টারসেক্ট ফর্মে যদি ধরি তাহলে তার ইকুয়েশন কত হয়? কোনো একটা প্লেন যদি ইন্টারসেক্ট ফর্মে ধরি তাহলে ইকুয়েশন কত হয়? ইন্টারসেক্ট ফর্ম বলো কেউ একজন, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1 হবে। এইবার অরিজিন থেকে প্লেনের ডিস্টেন্স, এটাকে 1 নাম দিচ্ছি। হ্যাঁ, তাহলে এ কত গো? যেভাবে আমরা ধরেছি, তাহলে এ কত বলো? তাহলে অ্যাক্সিস গুলোতে যদি মিট করে তাহলে ওয়ার এ কত হবে? কেউ একজন বলতে পারছেন আমাকে, ক্যাপিটাল এ কত? বলো, এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 0, তাহলে এ এক্স অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করে? এক্স অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করে? A00 তে হবে না? ওয়াই অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করে? 0B0-তে। আর জেড অ্যাক্সিস কে কোথায় ইন্টারসেক্ট করে? 00C-তে। তাহলেই তো প্লেনের ইকুয়েশন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি। ওকে, আচ্ছা, দ্য ডিস্টেন্স ফ্রম ও, মানে অরিজিন, টু দি প্লেন ওয়ান। কেউ বলতে পারবে ডিস্টেন্স প্লেনের কি করে বের করতে হয়? শোনো, যেইভাবে ছোটবেলা দেখবে শিখেছো যে x1
y1 z1 এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপর ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর উপর যে ডিস্টেন্স হয় এই পয়েন্ট থেকে এর উপর ডিস্টেন্স কেউ বলতে পারবে কিভাবে ডিস্টেন্স রাখতাম? যদি ডিস্টেন্সটাকে ডি ধরে নিই তাহলে ডি কিভাবে লিখতাম? কোন একটা পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্স কি হয়? কোন একটা পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্স কে বলতে পারে কি হয় বলো? যে কোনো পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্স কি হয় বলো? কেউ কিছু বলছে না কথা? রুট ওভার হবে না, রুট ওভার অফ। না, প্রথমে হবে মড অফ এ এক্স এর জায়গায় x1। এগুলো জানা জিনিস গো, এগুলো পড়োনি উচ্চ মাধ্যমিকে? তোমাদের নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি। এগুলো ছোট ছোট জিনিস উচ্চ মাধ্যমিক পড়ো না কেউ? এ এক্স এর জায়গায় x1, বি ওয়াই এর জায়গায় y1 প্লাস সি, এটা সরি এটা z1 তো হবে না, এটা 2D তে। x1 y1 থেকে, z1 বলাটা ভুল, x1 y1 থেকে স্ট্রেট লাইনের উপর, স্ট্রেট লাইনটা 2D তে। x1 y1 থেকে 2D তে। তাহলে বলো কত হয়? ax1 প্লাস by1 প্লাস সি বাই রুট ওভার, বলো, এখনো মনে পড়লো না? বাই রুট ওভার, কে বলতে পারে? এতগুলো ছেলে মেয়ে বসে আছে, কেউ কিছু বলছো না, ক্লাস আমি অফ করে দেবো বলে দিচ্ছি যদি কেউ না বলো। প্রত্যেককে স্যার আওয়াজ এক্স এর করবে। এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার আর প্লাস ওয়াই কোএফিসিয়েন্টের স্কোয়ার। তো এটা বলতে কি হচ্ছে? এতক্ষণ ধরে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলছি একদম মাইক অন করে রাখো, সবাই প্রত্যেকে মাইক অন করো, কারোর মাইক যাতে অফ না হয়। এতক্ষণ ধরে বলে যাচ্ছি, কেউ কোনো উত্তর দেয় না, সব মাইক ইয়ে করে আছে, চুপচাপ চুপচাপ বসে আছে। আমি 40 জনেরই মাইক অন করে দেবো এখন, প্রত্যেকের মাইক অন করে দেবো, কে কি করছে এখন সঙ্গে সঙ্গে তো দেখা যাবে। আমি যখন বলবো তার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে হবে। আমি যার অ্যান্সার প্রত্যেককে জিজ্ঞেস করবো, এ থেকে শুরু করে জেড অব্দি, এখন নাম ধরে ধরে প্রত্যেকে জিজ্ঞেস করবো, প্রত্যেকে মাইক অন করবে, প্রত্যেকে কথা বলবে। এক তো হচ্ছে ক্লাস করছো না, অর্ধেক জনের বেশি ক্লাস করছে না। যারা যারা ক্লাস করছে না আমি এখনই স্ক্রিনশট নিয়ে রাখছি। যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করছে না তাদেরকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো। ওই অনলাইনে ক্লাস করাচ্ছি, স্যার রেকর্ডিং দিয়ে দিবে, ওই আনন্দে ক্লাস করবো না। আর তারপর কোনো রকম কথা বলছো না, এগুলো বেসিক জিনিস জানো না? যে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স কি করে বের করতে হয়? কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স কি করে বের করতে হয় জানা নেই? এখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ডিস্টেন্স কি করে বের করতে হয় জানা নেই? তাহলে এই জিনিসগুলো আমাকে এখন এতক্ষণ ধরে মনে করাতে হবে তোমাদেরকে? সব ছোটবেলার জিনিসপত্র, ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়ছো আর এগুলো যদি না জানো তাহলে তো খুব মুশকিল। এগুলো তো খুব কমন জিনিস, তাহলে এগুলো আমাকে এখন ধরে 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 তোমাদেরকে বলতে হচ্ছে। একটা জিনিস বলতে 5-7 মিনিট সময় লাগছে। বলবো আর সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবে, এইগুলো এত সময় লাগলে হবে? তাহলে এই জন্য তো এরপর বলবে স্যার আমাদের কিছু হচ্ছে না জীবনে, পড়ছই তো না, এগুলো পড়ছই না। এগুলো এই জন্য তোমাদের ক্লাস নিতেই আমার কেমন বোর লাগে, যে একটা কিছু বলতে পারছো না। সবাই মিলে তারও সরে চিৎকার করবে স্যার এই হচ্ছে, তাহলে তো ক্লাস নিয়ে মজা আছে। চুপচাপ চুপচাপ বসে আছে, তো যা বলছে বলুক স্যার, কেউ একটা তো বলে দিবে আমার কি, আমি চুপচাপ বসে এই আমার কি করতে করতে জীবনে তোমার আর কিছু হবে না। ক্লাসে যদি ইনভলভ না হও, সবসময় যদি লজ্জা পাও যে না আমার লজ্জা, আমার দ্বিধা বোধ, তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না, বিশ্বাস করো কিচ্ছু করতে পারবে না। ওই কিছু বছর পরে হয়তো একটা সরকারি চাকরি করবে, তাও তো গ্রুপ সি গ্রুপ ডি, ওই সারা জীবন তোমার ওইভাবেই থেকে যাবে। সারা জীবন লজ্জা নিয়ে পর্দার আড়ালে সব সময় তুমি থেকে যাবে। আর সোশ্যাল মিডিয়াতে তখন এই বাঘ, ফেসবুক দিন, আমাকে হোয়াটসঅ্যাপ দিন, তারপর দেখুন কাকে কি বলতে হয়। এমনি স্যার মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি না, আমাকে একটা ফেসবুক আর একটা মোবাইল দিয়ে দিন, তারপরে দেখুন স্যার আমি কত ডায়লগ দিতে পারি। তারপর দেখুন স্যার লোককে কত নিন্দা করতে পারি, সমালোচনা করতে পারি, কারোর পেছন পেছন কথা বলতে পারি, কিন্তু আপনার সামনে বলতে পারবো না স্যার। এই তো হয়ে গেছে। কথা যদি না বলো, কারোর সাথে যদি ইন্টারাকশন না করতে পারো, জীবনে এগোতে পারবে না, চাকরি করে এগোতে পারবে না, খালি বেতনই পাবে। নিজে কোনোদিন ইমপ্রুভ করতে পারবে না, স্কিল তৈরি হবে না, ডেভেলপমেন্ট হবে না তোমার, স্পিকিং পাওয়ারই তৈরি হবে না, ইন্টারাকশন পাওয়ার তৈরি হবে না, জীবনে কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। খুব জোর হলে রিটেন পরীক্ষা দিতে পারবে, ইন্টারভিউতে চান্স পাবে না, কারণ ইন্টারভিউ দিতে গেলেও ইন্টারভিউ বা ভাইভাতে কথা বলতে হয়, কমিউনিকেশন করতে হয়। স্যার ম্যাডামকে দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, পা হাত পা কাঁপছে, কেন কাঁপছে হাত পা? এই বেঙ্গলি মিডিয়ামের ছেলে মেয়েদের সমস্যা, ইংলিশ মিডিয়ামে এটা নেই, কারণ ইংলিশ মিডিয়ামে ছোটবেলা থেকে শেখানো হয় যে স্যারের সঙ্গে কথাবার্তা বলতে গেলে ম্যাডামের সঙ্গে প্রথমে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম বলতে হবে, ক্লাসে ঢোকার আগে, সমস্ত কিছু ক্লাসে বেরোনোর আগে, এই ধরনের জিনিসপত্রগুলো ইন্টারাকশন করতে হয়। আর বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের আজ থেকে না, এ তো বহু বছর ধরে, 100 বছর ধরে এটা কথাই বলবে না। স্যারের সঙ্গে না কথা বলবে না ইন্টারাকশন করবে, স্যার ওই দিক দিয়ে যাচ্ছে আমি অন্য দিক দিয়ে পালাচ্ছি, স্যার আসছে স্যার মনে হচ্ছে ভূত, ওই মেরে খেয়ে নিবে একদম। এই মেন্টালিটিটা তৈরি হয়ে গেল, মেন্টালিটিটা চেঞ্জই হলো না এখনো। এখনো স্টিল 2025 সাল, এখনো এই একই মেন্টালিটি। অথচ দিন দুনিয়া কত এগিয়ে গেছে। দ্য ডিস্টেন্স, যেরকম ভাবে একটা স্ট্রেট লাইনের সঙ্গে একটা পয়েন্টের ডিস্টেন্স বের করা যায়, একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন, সেরকম ভাবে একটা পয়েন্ট থেকে একটা প্লেনেরও ডিস্টেন্স বের করা যায়।
একই পদ্ধতি, একই নিয়ম। তাহলে দ্য ডিস্টেন্স ও, ডিস্টেন্স ফ্রম ও টু দ্য প্লেন ওয়ান, তাহলে বলো এই প্লেনের উপর অরিজিন থেকে ডিস্টেন্স একদম একই, যেরকম স্ট্রেট লাইন করলাম সেরকমই প্লেনের, কে বলতে পারে দেখি, তোমাদেরকে দিয়ে বলাবো সেই ডিস্টেন্সটা কত। কোশ্চিনে বলে দিয়েছে পি, সেই পি এর মান কত হবে বলো। মড অফ, বলো দেখি, জিরো অরিজিন, অরিজিন বসাও এখানে, এক্স এর জায়গায় অরিজিন বসাও, কত হবে? 0 জিরো। ওয়াই এর জায়গায় অরিজিন বসাও, কত হবে? জিরো 0 হবে। জিরো। জেড এর জায়গায় অরিজিন বসাও, জিরো, আর তারপর -1 -1 বাই রুট ওভার, এর তো বললে স্ট্রেট লাইনের ক্ষেত্রে, আদিত্য 1 বললো তো, বাই স্কয়ার এক্স এর কোফিসিয়েন্ট কে 1/a, তার কত হবে? স্কোয়ার। ওয়াই এর 1/b। কোফিসিয়েন্ট, জেড এর কোফিসিয়েন্ট, বোঝা গেছে? এইটা হবে পি। হ্যাঁ, এবার যেহেতু মড আছে, -1টা +1 হয়ে গেল, তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/√, হ্যাঁ, বা একটা কাজ করি, পি স্কোয়ার করে দিই, তাহলে 1/1/a² প্লাস 1/b² প্লাস 1/c², বুঝতে পারা গেছে? আর সেখান থেকে 1/p² কত হবে বলো দেখি, মানে 1/, করে দিলাম, তাহলে কত হবে 1/p²? 1/a² প্লাস 1 1/b স্কয়ার স্কোয়ার প্লাস প্লাস 1 1। বাই বি স্কয়ার প্লাস 1 বাই সি স্কয়ার। একদম ভেরি গুড, এই তো। তাহলে না বললে হয় নাকি, বলবে না, কিছু না, ইন্টারাকশন করবে না, মনে হচ্ছে যে ভূত প্রেতকে পড়াচ্ছি, কোনো কোনো কথা নেই, আত্মাদেরকে পড়াচ্ছি, মানুষকে পড়াচ্ছি, তো বোঝা যাচ্ছে না কিছু। তাহলে 1/p² ইকুয়াল টু 1/a² প্লাস 1/b² প্লাস 1/c²। আর যদি আমি তোমাদের সঙ্গে ইন্টারাকশন না করতে হতো, তাহলে ইউটিউবে অন্যান্য স্যারদের মতো রেকর্ডিং করে ছেড়ে দিতাম, দেখে নাও। আমি লাইভ করাচ্ছি এই কারণে যাতে তোমাদের সঙ্গে ইন্টারাকশন করি, না হলে আমি রেকর্ডিং করে দিব, কি আছে আমার, চুপচাপ করে 1 ঘন্টা করে রেকর্ডিং করে নিজের মতো করে বলে দেবো, নিজের মতো করে বুঝতে পারলে বোঝো, না বুঝতে পারলে না বোঝো। তো বলতে হবে তো, স্যারের সঙ্গে তো কথা বলতে হবে। ওকে, এবার বলো টেট্রাহেড্রনের সেন্ট্রয়েড জানো? এই সেন্ট্রয়েড জিনিসটা জানা আছে? ত্রিভুজের সেন্ট্রয়েড হয়, টেট্রাহেড্রনের সেন্ট্রয়েড হয়, জানা আছে? আচ্ছা, এই টেট্রাহেড্রনের 4টি পয়েন্ট আমাদের জানা আছে, হ্যাঁ। তাহলে টেট্রাহেড্রনের সেন্ট্রয়েডটা ধরে নিচ্ছি, লেট, তার লোকাস বের করতে হবে, তো তাহলে যার লোকাস বের করতে হবে তাকে হয় x1 y1 z1 বা আলফা বিটা গামা, যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, তাহলে আলফা বিটা গামা বি দা সেন্ট্রয়েড অফ দি টেট্রাহেড্রন ও এ বি সি। তাহলে জানো সেন্ট্রয়েড বের করার ফর্মুলা? আলফা কত হয়, কে বলতে পারে? পারবে না, না? আলফা হচ্ছে এই 4টে পয়েন্ট নাও, ও, ও মানে এই যে জিরো, মানে তার এক্স কোঅর্ডিনেট 0 0 0, তারপরে বলো এ, তারপরে এটা, তারপরে এটা, বাই কত হয় ত্রিভুজের ক্ষেত্রে, মনে পড়ছে? 4 হবে স্যার, 4 হবে। 4 হবে, ইয়েস। ত্রিভুজের ক্ষেত্রে 3 হয়, ত্রিভুজের ক্ষেত্রে ধরো একটা ত্রিভুজের 3টে পয়েন্ট জানা আছে, তো এইটা এটা এটা 3টে ভার্টেক্স জানা আছে, তাহলে তার সেন্ট্রয়েড, হ্যাঁ, তার সেন্ট্রয়েড হয় এটা প্লাস এটা বাই 3, মানে প্রত্যেকটা কোঅর্ডিনেট 3 দিয়ে ভাগ হয়ে যায়, বা টেট্রাহেড্রনের 4 দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে 4 দিয়ে দেখো, অরিজিনের ক্ষেত্রে 0, ক্যাপিটাল এ এই পয়েন্টের ক্ষেত্রে স্মল এ, ক্যাপিটাল বি পয়েন্টের ক্ষেত্রে এক্স কোঅর্ডিনেটটা 0, আর ক্যাপিটাল সি এর ক্ষেত্রে জেড এক্স কোঅর্ডিনেটটা 0, তার মানে 4টে যোগ হলে 2। বিটা কে বলতে পারে, বিটা ওয়াই কোঅর্ডিনেট বি বলো। বাই ফোর বি বাই 4। পি বি বাই বাই, 4 ভেরি গুড। আর গামা কত? সি পি বাই বাই 4 ফোর বি বাই 4। তাহলে এই যে আলফা এর মানটা পেয়ে গেলাম, তাহলে সেখান থেকে এ এর মান কত, 4 আলফা, বি এর মান 4 বিটা, আর সি এর মান 4 গামা, ঠিক আছে? এবার এই যে এবিসি, এই এবিসি এর মানটা বসাবো, কোথায় বসাবো? ওই আগের ইকুয়েশনটাতে স্যার যেটা বেরোলো। একদম এই ইকুয়েশনটা বসিয়ে দাও, 2-এ। তাহলে 2 থেকে 1/p² ইজ ইকুয়াল টু 1/a², 1/a² মানে 1/16 আলফা² প্লাস 1/b², 1/b² মানে 1/16 b² প্লাস 1/16 গামা², ঠিক আছে, সি এর মান। তাহলে এখান থেকে এক কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে 16/p² ইজ ইকুয়াল টু 1/আলফা² প্লাস 1/বিটা² প্লাস 1/গামা², চলবে? তাহলে বলো লোকাস কি? দা স্যার লোক, আলফা বিটা গামার জায়গায় XYZ বসিয়ে দিলে হয়ে যাবে। একদম। তাহলে দ্য লোকাস অফ আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামার জায়গায় XYZ, তাহলে কত হবে 1/x² প্লাস 1/y² প্লাস 1/z² ইজ ইকুয়াল টু 16/p²। অ্যান্সার মিলে গেল। এইভাবে করতে হয়, খুব সহজ অঙ্ক এগুলো, বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার হলো এই জিনিসটা? ওকে, নেক্সট।
ঠিক আছে, স্ফিয়ারের ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আছে আবার, ওই জন্য আমি করাচ্ছি, এমনি এমনি করাচ্ছি না। আমি শুধুমাত্র প্লেনের কনসেপ্ট দিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু স্ফিয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলো আরেকবার আছে, তখন এই জিনিসগুলো লাগবে। সেই কারণে এই অঙ্কটা করিয়ে দিলাম, বা এই ধরনের আরেকটা অঙ্ক করাবো, একটা ভেরিয়েবল। ঠিক আছে, যে কোনো একটা ভেরিয়েবল প্লেন মেক্স ইন্টারসেপ্টস। ইন্টারসেপ্ট মানে বুঝতে পারছি, এক্স অ্যাক্সিস কে ওয়াই অ্যাক্সিস কে জেড অ্যাক্সিস কে ইন্টারসেপ্ট করবে, তার একটা ভেরিয়েবল প্লেন। ভেরিয়েবল প্লেন মানে প্লেনটা কিন্তু চেঞ্জ হবে, প্লেনটা কিন্তু চেঞ্জেবল। আচ্ছা, ইন্টারসেপ্টস অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, ওটাকে কোঅর্ডিনেট অ্যাক্সিস বলা হয়। তাহলে বলছে যে যে কোনো একটা ভেরিয়েবল প্লেন মেক্স ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, যে ইন্টারসেপ্ট গুলো করে যাই করুক, দ্য সাম অফ হুজ স্কোয়ারস, দ্য সাম অফ হুজ স্কোয়ারস, খুব সুন্দর অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, যাদের স্কোয়ারের সাম ইজ কনস্ট্যান্ট, যাদের স্কোয়ারের সাম হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, অ্যান্ড ইকুয়াল টু কে স্কোয়ার, এবং বলছে দ্য স্কোয়ারের সামগুলো হচ্ছে কে স্কোয়ারের সঙ্গে সমান। কি বলেছে না বলেছে আসছি পরে। আচ্ছা, তাহলে অঙ্কটা বলছে শো দ্যাট, দেখাও যে দ্য লোকাস অফ দ্য, আবার লোকাস, হ্যাঁ, শো দ্যাট the locus of the foot of the perpendicular, the locus of the foot of the perpendicular, so that the locus of the foot of the perpendicular from the origin, from the origin, ঠিক আছে, to the plane, কি বললাম, so that the locus of the foot of the perpendicular from the origin to the plane is 1 by x square plus 1 by y square plus 1 by z square into x square plus y square plus z square তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। অঙ্কটা ভালো করে পড়তে হবে, কিন্তু সবার আগে একটা ভেরিয়েবল প্লেন নেব। যে কোনো একটা প্লেনের ইকুয়েশন ইন্টারসেপ্ট ফর্মে নিলে, লেট দ্য ইকুয়েশন অফ দ্য ভ্যারিয়েবল প্লেন, যে প্লেনটা ভ্যারি করছে অ্যাট ওয়ান পজিশন, কোন একটা পজিশনে, হ্যাঁ সে তো আস্তে আস্তে ভ্যারি করছে, চেঞ্জ হতে পারে তার পজিশন, যে কোনো একটা পজিশনে তার ইকুয়েশনটা ধরে নিচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু ওয়ান। এই যে প্লেনটা, ছবিটা আঁকলে জিনিসটা ক্লিয়ার হয়, আর কিছুই না। তাহলে এরকম একটা প্লেন দেওয়া আছে, তিনটে অ্যাক্সিস আগে এঁকে ফেললাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। প্লেনটাকে আমি কালিটা চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে, লাল কালি দিয়ে একটা প্লেন নিয়ে নিলাম ইন্টারসেপ্ট ফর্মে। ওকে, ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে নিলাম। এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এই পয়েন্টটাকে বি, আর এই পয়েন্টটাকে সি। আচ্ছা, এ যেভাবে প্লেনটা ধরেছি, বলো এর কোঅর্ডিনেট কত হবে? স্মল এ 0 0, বি এরটা হবে স্মল বি 0, 0 স্মল বি 0, আর এটা হবে 0 0 স্মল সি। এভাবেই তো প্লেনটা হবে। এবার বলো কোশ্চিনটা কি বলেছে বলবো। বলেছে তাদের যে ইন্টারসেপ্ট গুলো আছে, ইন্টারসেপ্ট গুলো কি, ইন্টারসেপ্ট গুলো কত বলো, এক্স এর ইন্টারসেপ্ট, ওয়াই এর ইন্টারসেপ্ট আর জেড এর ইন্টারসেপ্ট, এই যে দ্য সাম অফ হু স্কোয়ারস, এই যে ইন্টারসেপ্ট গুলো যে হচ্ছে, সেই ইন্টারসেপ্ট গুলোর স্কোয়ারের সাম, সাম অফ হু স্কোয়ার মানে বুঝতে পেরেছো, ইন্টারসেপ্ট গুলো যেগুলো আছে, সেই যে এই যে প্লেন গুলো যে ইন্টারসেপ্ট তৈরি করছে কোঅর্ডিনেট অ্যাক্সিস এর উপর, তাদের স্কোয়ারের সাম কি বলেছে, কার সাথে সমান, কে স্কোয়ারের সাথে সমান। বোঝা গেছে, এইটা হচ্ছে একটা কন্ডিশন। ওকে, নেক্সট আর কি বলেছে,
আর বলেছে দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন, এই যে অরিজিন থেকে প্লেনের উপর যে পারপেন্ডিকুলার টানবো, এই যে পারপেন্ডিকুলার, যদিও এটা এইভাবে টানছি কিন্তু মনে রাখবে এটা প্লেনের উপর, সেই প্লেনের উপর যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কিছু একটা নাম দিয়ে দাও, ধরে নিচ্ছে আলফা বিটা গামা। বুঝতে পেরেছো? এই পয়েন্টটার লোকাস চেয়েছে। তাহলে আমাকে বলো না যে কোনো জায়গায়, ধরো এই ছবিটাকে আমি এইভাবে আঁকছি, হ্যাঁ, যদিও ছবিটা ওই যে প্লেনটা আমি এইভাবে আঁকছি, তাহলে একটা জিনিস তোমরা বলো, যেহেতু ওইখানে বোঝাটা হয়তো একটু ডিফিকাল্ট বলে আমি জাস্ট এটার একটা অন্য ভিউ আঁকছি। তাহলে ধরো এটা অরিজিন, এটা ধরো অরিজিন, আর এইটা হচ্ছে এই প্লেনটা, এই যে এইভাবে না করে এটা প্লেনটাকে, তাহলে কেউ বলতে পারবে যে অরিজিন থেকে যদি আমি কোনো পারপেন্ডিকুলার নিই, তাহলে তার ফুট মানে কি বলতে চেয়েছে? ফুট মানে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার মানে ফুট মানে কি বলতে চেয়েছে বলো? পাদদেশ, পাদদেশটা কোথায় থাকবে? এই পাদদেশ বা ফুট কোথায় থাকবে বলো? কার উপর থাকবে? প্লেনের উপর থাকবে না থাকবে না? থাকবে স্যার। অরিজিন থেকে যদি আমি কোনো প্লেনের উপর একটা লম্ব টানি, পারপেন্ডিকুলার মানে লম্ব, তাহলে অরিজিন থেকে, যে জিরো জিরো থেকে কোনো প্লেনের উপর যদি আমি লম্ব টানি, যেমন এই ক্ষেত্রে অরিজিন থেকে প্লেনের উপর লম্ব, এটা কিন্তু লম্ব, যদিও আমি 3D তে বোঝাতে পারছি না কারণ প্লেনটা এরকম, তাহলে সেই ক্ষেত্রে প্লেনের যে ফুট তার লোকাসটা আমরা বের করতে হবে। তাহলে প্লেনের ফুটটাকে ধরে নিচ্ছি আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামাটা কার উপর থাকবে? আলফা বিটা গামাটা কার উপর থাকবে? প্লেনের উপর থাকবে না? প্লেনের ওপর। একদম। তাহলে লেট আলফা বিটা গামা বি দা ফুট অফ দা পারপেন্ডিকুলার, যার লোকাস বের করতে হবে, ঠিক আছে, বি দা ফুট অফ দা পারপেন্ডিকুলার। তাহলে আলফা বিটা গামাটা হচ্ছে বি দা ফুট অফ দা পারপেন্ডিকুলার ফ্রম দি অরিজিন টু দা প্লেন, ফ্রম দি অরিজিন, হ্যাঁ, টু দি প্লেন। তাহলে অরিজিন থেকে প্লেনের উপর যে পারপেন্ডিকুলার, সেই পারপেন্ডিকুলারের ফুটটা হচ্ছে এইটা, তাহলে এই যে ফুট, সেই ফুটটা কোথায় লাই করবে? প্লেনের উপর লাই করবে। ফুট প্লেনের উপর লাই করবে পাদদেশটা, তাহলে প্লেনের উপর যেহেতু লাই করবে, তাহলে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কেউ বলতে পারবে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করলে কি হবে গো? এক্স এর জায়গায় আলফা আলফা। বাই এ, বিটা বাই বি, গামা বাই সি ইজিক্যাল। একদম, ভেরি গুড। তাহলে এটাকে নাম্বারিং করে দিই 3। তাহলে আলফা বাই এ প্লাস বিটা বাই বি প্লাস গামা বাই সি ইজ ইকুয়াল টু 1, এটা করবে। আর একটা জিনিস হবে, সেটা তো হবেই, আরেকটা জিনিস কি? প্লেনের নর্মাল কেউ বলতে পারবে? এই যে এই প্লেনটা বা এই ক্ষেত্রে এই প্লেনের নর্মাল কি হবে গো? নর্মালের ডিআরএস বলো না। এই প্লেনের নর্মালের ডিআরএস কি হবে? এই প্লেনের নর্মালটা কে তাহলে? এই যে পারপেন্ডিকুলারটাই তো নর্মাল। তাহলে বলবে কেউ দ্য স্যার ডিআরএস, এখানে আলফা, স্যার আলফা বিটা গামাই হবে, কারণ ইয়েস, বিয়োগ হয়ে যাবে ওটা। দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, এই যে পারপেন্ডিকুলারটাই তো নর্মাল, তাহলে নর্মাল টু দ্য প্লেন 1, তার ডিআরএস কত হবে? আর ডিআরএস গুলো কত হবে বলো? আলফা মাইনাস, আলফা মাইনাস জিরো, বিটা মাইনাস জিরো, গামা মাইনাস জিরো। ইয়েস, তার মানে আলফা বিটা গামা। তাহলে এরা আলফা বিটাই গামা হবে। তাহলে প্লেনের নর্মালের ডিআরএস আলফা বিটা গামাই হবে। এবার বলো প্লেনের নর্মাল, যেহেতু প্লেনের নর্মালের ডিআরএস এইটা, আর এমনি প্লেনের নর্মালের ডিআরএস আমরা যেভাবে ধরেছি সেই অনুসারে প্লেনের নর্মাল কত? এক্স এর কোফিসিয়েন্ট, ওয়াই এর কোফিসিয়েন্ট, জেড এর কোফিসিয়েন্ট, এটাই তো প্লেনের নর্মালের ডিআরএস হয়, হয় কি হয় না? তাহলে আমরা যে প্লেনটা ধরেছি সেই প্লেনটা যদি আমরা বলি যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আমরা এইভাবে ধরি কিনা, তখন এ বি সিটা কি? এই যে এ বি সিটা কি আমরা ধরি কি বলো? প্লেনের, ডিআরএস নর্মালের প্লেনের ডিআরএস। ডিআরএস না, আবার প্লেনের ডিআরএস বলেছি কতবার করে? প্লেনের ডিআরএস না, প্লেনের প্লেনের, প্লেনের নর্মালের ডিআরএস। প্লেনের নর্মালের এ কিন্তু আমি দেখবে আমার ক্লাসে আমি ওটা নিয়ে মোটামুটি 20-25 মিনিট বলেছি, প্লেনের নর্মাল, প্লেনের নর্মাল, বারবার করে 5বার করে মুখস্থ করো। প্লেনের ডিআরএস হয় না, প্লেনের নর্মালের ডিআরএস হয়, এই জিনিস ভুল করবে না, তাও ভুল করছো। প্লেনের নর্মালের ডিআরএস, তাহলে এখানে প্লেনের নর্মালের ডিআরএস এক্স এর কোফিসিয়েন্ট কত আছে? 1/a। 1/a। তাহলে আলফা আর 1/a একই তো, রেশিওতে থাকবে। একই প্লেন, একই প্লেনের নর্মাল গুলো কি হয়? রেশিও, ডিআরএস গুলো রেশিওতে থাকে। তাহলে এটাও প্লেনের নর্মালের ডিআরএস, এই 1/a, 1/b, 1/c এগুলোও প্লেনের নর্মালের ডিআরএস। তাহলে প্লেনের নর্মালের ডিআরএস গুলো বুঝতে পেরেছো? এরা হচ্ছে সব সময় দেখবে, এর আগেও একটা অঙ্ক করিয়েছি, এরা রেশিওতে থাকে। তাহলে এই ক্ষেত্রে প্লেনের নর্মালের ডিআরএস কি করে বের করবো? প্লেনের সাথে পারপেন্ডিকুলার, অরিজিন থেকে যে পারপেন্ডিকুলার আছে সেই পারপেন্ডিকুলারের পাদদেশ বা ফুট, আলফা বিটা গামা। তাহলে ডিআরএস কি করে বের করতে হয়? আলফা মাইনাস জিরো, বিটা মাইনাস জিরো, গামা মাইনাস জিরো, এভাবে করতে হয়। হ্যাঁ, হয় কি হয় না? আর এই ক্ষেত্রেও প্লেনের নর্মালের ডিআরএস কত? 1/a, 1/b, 1/c, তাহলে 1/a, 1/b, 1/c, আর এখানে আলফা বিটা গামা, তাহলে এরা রেশিওতে থাকবে। এই রেশিওটাকে কিছু একটা ধরে নাও, ল্যামডা। বলো তাহলে এখান থেকে আলফা বাই 1/a, তাহলে সেখান থেকে কত হবে গো?
এ আলফা বি বিটা সি গামা ইজ ইকুয়াল টু ল্যামডা, হবে কি হবে না? ক্লিয়ার? বলো এখান থেকে এ এর মান বলো, ঝট করে বলো এ এর মান কত? ল্যামডা বাই আলফা। ল্যামডা বাই আলফা, বি এর মান আর সি এর মান হচ্ছে। এবার বসিয়ে দাও, কোথায় বসাবে? এবিসি এর মান অনেকগুলো আছে, তাহলে এবিসি এর মানগুলো আমরা প্রথমে এইখানে দুইয়ে বসিয়ে দিই, দুইয়ে। বলো দুই থেকে এবিসি এর মান কত হবে গো? দুইয়ে দুইয়ে দুই থেকে এবিসি এর মান অনেকগুলো জায়গায় আছে, মানে এখানেও বসানো যায়, এখানেও বসানো যায়, একেও বসাবো, একেও বসাবো, দুইয়েও বসাবো, দুটোতেই বসাবো, বলো কত হয়? স্যার একবারে বসিয়ে দিন, 1/α² প্লাস 1/β² প্লাস 1/γ² ইজিক্যাল টু k² বাই λ²। একদম, তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে ল্যামডা স্কোয়ার বাই আলফা স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার বাই বিটা স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার বাই গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে সেখান থেকে ও ঠিকই বলছে, বলছে স্যার সাগ্নিক বলছে 1/α² প্লাস 1/β² প্লাস 1/γ², ওকে, ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। তাহলে দেখো এখানে কে জানা আছে, আলফা বিটার জায়গায় লোকাসটা বসিয়ে দিব, কিন্তু ল্যামডা জানা নেই, তাহলে ল্যামডার মানটা বের করতে হবে। ল্যামডার মান কি করে বের করব? আবার এই যে এখান থেকে ল্যামডার মান বের করবো, দেখো ল্যামডার মানটা কি করে বের করছি। ল্যামডার মান বের করতে গেলে আহ এখানে বসাবো তিনে, তিনে তিনে বসাও না, তিনে, তিন থেকে ল্যামডার মান বসাবো, তিন থেকে কে বলতে পারে? আলফা 1/a, 1/a এর মান বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই যে নিচে আছে আলফা বাই এ, তাহলে তিন থেকে আলফা বাই এ এর মান কত? পারছে না। আলফা বাই এ বসাও, এই যে আলফা বাই এ বসাও, কত হবে? এর মানটা বসিয়ে দাও, এর মানটা কত? স্যার ল্যামডা স্যার ল্যামডার মান হবে হচ্ছে α² প্লাস β² প্লাস গামা। তাহলে এখান থেকে দেখবে তিন থেকে এটা হবে বিটা স্কোয়ার বাই ল্যামডা, এটা হবে গামা স্কোয়ার বাই ল্যামডা, ঠিক বলছো। তাহলে সেখান থেকে ল্যামডার মান হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এই ল্যামডার মানটা এখানে বসিয়ে নাও, এখানে বসাও, এটাকে চার নাম দিই, তাহলে চার থেকে ল্যামডার মানটা, ল্যামডার মান তাহলে বসাচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে আছে 1/α² প্লাস 1/β² প্লাস 1/γ² ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। ল্যামডা স্কোয়ার মানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু 1/α² প্লাস 1/β² প্লাস 1/γ² ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। এবার লোকাস বের করো। লোকাস মানে কি? কার লোকাস? কার লোকাস চেয়েছে? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার মানে আমরা কাকে ধরেছি? আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামার লোকাস কি হবে? যেখানে আলফা আছে এক্স হবে ওগুলো। সেখানে এক্স, যেখানে বিটা আছে সেখানে ওয়াই, যেখানে গামা আছে সেখানে জেড। আসলো, মিললো অ্যান্সার। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? মোটামুটি প্লেনের কিন্তু আমরা, হ্যাঁ, যা টাইপের আরো কিছু অঙ্ক আছে, কিন্তু যেহেতু তোমাদের এখন মানে এগুলো এখন তো সিলেবাসে নেই, তার ফলে এখন সব অঙ্ক আমি করাতে চাইছি না। আরো দু একটা অঙ্ক করালে ভালো হতো। তবে ঠিক আছে, ওগুলো প্লেন সিলেবাসে থাকলে ঠিক আছে, কিন্তু প্লেন যেহেতু সিলেবাসে নেই, তার ফলে স্ফিয়ার বা ওগুলো করার জন্য ওই অঙ্কগুলো দু একটা অঙ্ক না করলেও চলবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। মোটামুটি প্লেনটা আমরা এখানে শেষ করলাম। এক্সারসাইজ এখন কিছু করার দরকার নেই, যা আমি অঙ্ক করাচ্ছি সেগুলোই শুধু পড়ো, সেগুলোই শুধু করো, ঠিক আছে। আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না, দরকার নেই। এর পরের দিন আমরা স্ট্রেট লাইন শুরু করব। আমরা নেক্সট ক্লাসে স্ট্রেট লাইন, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা স্ট্রেট লাইন শুরু করব। স্ট্রেট লাইনেরও বেশি না, দুটোর মতো ক্লাস নেব, স্ট্রেট লাইনে বেসিক জিনিসটা শিখিয়ে দেব। তারপরে আমাদের চলে আসবে সিলেবাসে, এবং আমাদের সিলেবাসটা খুব ছোট। আমাদের সিলেবাসে স্ফিয়ার, কোন, সিলিন্ডার এই একটা চ্যাপ্টার আছে, আর একটা চ্যাপ্টার আছে যেখানে আছে কোয়াড্রেটিক সারফেস। কোয়াড্রেটিক সারফেস মানে ওগুলোও, এগুলোও কোয়াড্রেটিক সারফেস, স্ফিয়ার টিয়ার গুলো।
আর আরেকটা যেটা আছে ট্যানজেন্ট নর্মাল দিয়ে একটা জেনারেটিং লাইন আছে, এই 2-3টে চ্যাপ্টার আছে, সেখান থেকে সব অঙ্কই করিয়ে দিব, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে যাই হোক, নেক্সট আমরা টিউসডে, যার জবে যা আছে আমি জানি না, টিউসডে মঙ্গলবার দিন আমরা বিকালের দিকে, হ্যাঁ, ওই 5টা থেকে ধরো মোটামুটি 5টা, 5:30, যদি পড়া থাকে অ্যাডজাস্ট করে নেবে, আমরা স্ট্রেট লাইন শুরু করব, মঙ্গল আর বৃহস্পতি আমরা স্ট্রেট লাইন করাবো, ঠিক আছে? আর এইদিকে তো সোম বুধ শুক্র আমরা অফলাইনে চলছে, তারপর আমরা শনিবার থেকে শুরু করে দেবো স্পেয়ার সিলিন্ডার, ওগুলো 1 সপ্তাহ লাগবে, শনিবার থেকে আর 1 সপ্তাহ পরের শনিবারে হয়ে যাবে। আর এমনি এগুলো সব রিভিশন দিতে থাকো। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু ভালো করে বাড়িতে পড়ো, নাহলে কিন্তু মুশকিল। আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম, কারোর যদি কোনো বক্তব্য থাকে, কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারো। কারোর কোনো কোশ্চিন আছে? দেখো।